আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। বিবিএ অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব। এই অঙ্কটা বেশ কঠিন এবং প্রায় এসে থাকে। এই অঙ্কটা আমরা যেটা করব, আমাদের শিটে এটা 19 নাম্বার এবং এই অঙ্কটা এসেছে 2003 সালে, আর অনুরূপ একটা অঙ্ক 2011 সালে এসেছে। তো অঙ্কটা করার আগে আমরা অঙ্কটা আসলে কি বলছে সেটা আমরা দেখি। তোমাদের কাছে যাদের বই আছে তারা বই বের করে 2003 সালের প্রশ্নটি বের করো, অথবা আমরা স্ক্রিনশটে তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো। এছাড়াও আমরা নিচে পিডিএফ লিঙ্কে এটার অ্যান্সার এবং কোয়েশ্চেন দিয়ে দিব, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো দেখো, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে লেখা আছে, Mr. Ali opens a DPS at Sonali Bank at DU branch on 1st January 2003। অর্থাৎ মিস্টার আলী নামে একজন ব্যক্তি যে কিনা সোনালী ব্যাংকে একটা ডিপিএস খুলছে কত সালে? 2003 সালে। এবং কত তারিখে? এটা 1 তারিখে। তার মানে 2003 সালের কি বছরের একদম শুরুতে। তার মানে 2003 সালের যদি শুরুতে হয় তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস কি 1 বছর। তার মানে 3 সালটাকেও আমাকে কিন্তু গণনায় ধরতে হবে। আর যদি প্রশ্নে বলা থাকতো যে এটা ডিসেম্বরের 31 তারিখে 2003 সালে ওপেন করছে, তখন কি আমরা 2003 সালটা ধরতাম? কারণ 1 বছর তো ডিসেম্বর মাস মানে পুরো বছর তো পারই হয়ে গেছে। যেহেতু জানুয়ারি থেকে শুরু করছে, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস 2003 1 বছর। যখন আমরা বছরটা গণনা করতে যাব তখন 2003 সালটাও আমাকে ধরতে হবে। আচ্ছা, এরপর বলা আছে হি ডিপোজিটস টাকা 33 মানে 33 টাকা ডিপোজিট করবে অ্যাট দ্য বিগিনিং এভরি উইক, প্রত্যেক সপ্তাহের শুরুতে, ইনটু হিজ ডিপিএস অ্যাকাউন্ট, তার ডিপিএস অ্যাকাউন্টে প্রতি সপ্তাহের শুরুতে সে 33 টাকা করে জমা দিবে। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে বছরে এরকম সে 52 বার টাকা জমা দিবে। তার মানে এই জমা দেওয়াটা একবারে না, যখন একের অধিক জমা দেয় এটা কিস্তির অঙ্ক আমরা বুঝতে পারছি। এবং কিস্তির অঙ্ক সেটা তো আছেই, সাথে আবার বলে দিয়েছে যেহেতু বিগিনিং, তাহলে আমরা বুঝে নিচ্ছি যে এটা আসলে কিস্তির শুরুতে অঙ্ক। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংক অফার্স 12.50% ইন্টারেস্ট কম্পাউন্ড উইকলি অন ডিপিএস। বলছে সোনালী ব্যাংক তাকে সুদ দিবে 12.50% হারে, এবং এই সুদটা চক্রবৃদ্ধি হারে কত হবে? উইকলিতে হবে। তাহলে যেহেতু সুদটা চক্রবৃদ্ধি হারে হবে এবং প্রতি সপ্তাহে সুদ দিবে, তাহলে আমরা জানি যে কয় সপ্তাহে 1 বছর? 52 সপ্তাহে 1 বছর, অর্থাৎ এখানে এম আসবে। আচ্ছা, তারপর হাউ মাচ উইল মিস্টার আলী রিসিভড অন ম্যাচিউরিটি। মানে ম্যাচিউরিটি বলতে একটা ডিপিএস খোলার পর একটা তো ম্যাচিউর পিরিয়ড থাকে, মানে একটা বয়স শেষে গিয়ে ডিপিএসের মেয়াদটা তো পূর্তি হয়ে যায়। আমরা বলি না মেয়াদ পূর্তি, মানে ডিপিএসের মেয়াদটা শেষ হয়, কবে ডিপিএসটা ভাঙবে আর কি। বলছে যে ম্যাচিউর শেষে সে কত টাকা পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক অন্য প্রশ্নে বলেই দেওয়া থাকে যে আমরা 10 বছর পর বা 15 বছর পর, এখানে কিন্তু এখনও বলে দেয় নাই। বলে দিয়েছে যে অ্যাজিউম দ্যাট ডিপিএস উইল বি ম্যাচিউরড অন 31 ডিসেম্বর 2017। 2017 সালের 31শে ডিসেম্বর মনে করতে হচ্ছে যে আমাদের ম্যাচুরিটি পিরিয়ডটা শেষ হবে। অর্থাৎ 2003 সাল থেকে 2017 সাল পর্যন্ত সে এই ডিপিএসের মেয়াদটা। তাহলে আমরা প্রথমেই হচ্ছে যে ইনফরমেশানগুলো যদি তুলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলেই দিয়েছে যে আমাদের 33 টাকা করে সে প্রতি সপ্তাহে জমা দিবে। তাহলে এটা আমাদের হচ্ছে হলো এ। সুদের পরিমাণ আই ইজিক্যাল টু 12.50%। এটা ক্যালকুলেটারে 12.50কে 100 দিয়ে ভাগ দিলে আমরা পাই 0.125। এরপর আমাদের বলছে যে প্রতি সপ্তাহে সুদটা দেয়, তাহলে এম ইজিক্যাল টু কত? 52। এন ইজিক্যাল টু 15 ইয়ার্স। আমরা কিভাবে লিখছি? আমরা শুরু করছি হলো ডিপিএসটা কত? 2003 সালে, আর শেষ হচ্ছে কত? 2017 সালে ডিসেম্বর মাসে। তাহলে 3 সাল কিন্তু আমাদের ধরতে হবে। আমরা যদি এমনি গণনা করি তাহলে কি হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমাদের কয় বছর আসছে? 15 বছর আসছে। আমরা কিন্তু গণে পাচ্ছি, কারণ 3 সালটা তো আমাদের ধরতে হবে, আর ওইদিকে 17 সালও ধরতে হবে। তাহলে এরকম আমরা হাতে গণেও ধরতে পারি আর কি। যদি প্রশ্ন পড়ে আমরা যদি দেখি যে বিগিনিং লেখা থাকে, যে সালটা দেওয়া থাকবে, তাহলে সেই সালটাকে আমরা ধরে লাস্ট যে সালে শেষ হচ্ছে সেই সালটাকে ধরবো। আর যদি বিগিনিং লেখা না থাকতো, ধরে নাও ডিসেম্বর মাস যদি বলা থাকতো 2003 সালের, তখন তুমি যদি হাতে গুনতে চাইতে তাহলে তোমাকে 4 থেকে শুরু করতে হতো। 4, 5, 6, 7,
তখন তোমার কত 15 বছর না আসে 14 বছর আসতো। আর তোমরা মনে করো যদি যে আমি এরকমভাবে হাতে গুনতে না চাই, আমি যদি বিয়োগ করতে চাই, তাহলে 2017 থেকে 2003 এরকম বিয়োগ করে তোমার আসলো কত 14, তার সাথে তোমাকে 1 যোগ করে দিতে হবে। হ্যাঁ, এটা বিগিনিংয়ের ক্ষেত্রে। আর যদি তুমি ব্যাপারটা বুঝে ফেলতে পারো তাহলে হাতে গুনে সরাসরি n = 15 ইয়ার্স দেখালেও হবে। এরপর আমাদের আসো যে ফিউচার ভ্যালু এই 15 বছর পর তার টাকাটা কত হবে। তো আমরা সূত্র জানি যে b = a 1 + i/m mn পার্ট টু দি mn -1 ডিভাইডেড বাই i/m। আর এটা আমাদের আসছে হলো যেহেতু বছরের শুরুতে কিস্তিটা দিবে আর কি। বছরের শুরুতে হলে কি হয়, আমরা এই যে 1 + i যোগ করে দিতে বলি ব্র্যাকেট দিয়ে। তো 1 + i যোগ করে দেওয়ার পর এখানে m আসলো, কারণ আমাদের সূত্রে যেহেতু m আছে। আর m আসলে আমরা জানি যে নর্মালি এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করার দরকার নেই। মেইন যে সূত্রটা আমাদের a = 1 + i পার্ট টু দি n -1 ডিভাইডেড বাই i, ওই সূত্রটা কিন্তু মুখস্থ রাখলেই হয়ে যাবে। আমি যেটা কোনটা বলছিলাম যে সবসময় যে এত সূত্র তোমরা বলো, আসলে এত বেশি সূত্র না। 1 + i পার্ট টু দি n -1 ডিভাইডেড বাই i, কিস্তির মেইন সূত্র হচ্ছে এই একটা সূত্র যদি আমি মুখস্থ রাখতে পারি, বাকি 3টা মানে এই একটা সূত্র দিয়ে 4টা সূত্র হয়, কিন্তু আমার বাকি 3টা সূত্র হয়ে যায়। আমরা বলছি বারবার, কারণ এখানে যে যে জায়গায় m চলে আসবে তখন আমরা i এর নিচে m দ্বারা ভাগ করব, আর যে জায়গায় n আছে m দ্বারা গুণ করব। আর এটা যেহেতু বছরের শুরুতে, তখন আমরা কি করতাম, বছরের শুরু হলে 1 + i যোগ করে দিতে হয়, আর না হলে তো জাস্ট শেষে হলে এরকমই থাকে। তো আমরা এইভাবে সূত্রটা যোগ করার পর এখানে যেহেতু m আসছে, তাহলে দেখো যে 1 + এই i এর নিচে আমরা m লিখলাম, n ছিল n এর সাথে m গুণ দিছি, -1 i ছিল i এর নিচে m দ্বারা ভাগ করলাম, 1 + i ছিল i এর নিচে m দ্বারা ভাগ করলাম। সূত্র নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চয়ই। এরপর আমরা এর মান 33, এই যে আমাদের কিস্তি এর 33 সেটা আমরা দিয়ে দিয়েছি। 1 + i এর মান আমাদের 0.125 বসাইছি আমরা, m এর মান 52, আমরা প্রশ্ন থেকে নিয়ে আসছি 52। এরপর 52 × 15 m এর মান -1, এগুলো আমরা সবগুলো বিভিন্ন মান বসিয়ে দিয়েছি। আচ্ছা, মান বসানোর পরে 33 গুণন তো আছে 1, আমরা লিখলাম 0.125কে 52 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.0024, আর 52কে 15 দিয়ে গুণ পাইলে আমরা 780 পাই, -1 লিখছি। এই একটাকে ভাগ করলে যেটা আসবে, এখানেও 0.125/52 আছে না, তখন আমরা ওই মানগুলো সব জায়গায় একই বসাবো, আর আমার নতুন করে ভাগ করার দরকার নেই। 1 প্লাস ওই একই জিনিস যেহেতু, আমরা এখানেও আবার 0.0024 বসিয়ে দিয়েছি। একেবারে ক্যালকুলেটারে আমি 1 + 0.0024 এটাকে আমি 1.0024 মানে যোগটা মনে মনে করে নিয়েছি। তাহলে 1.0024কে পাওয়ার 780 দিলে -1 দিলে আমার ক্যালকুলেটারে অনেক সময় এরকমভাবে আসবে না, হয়তো বা মাইনাস আসে, সেটা তো তোমাদের দেখাইছে কীভাবে মানটা করে নিতে হয়। তো আমরা লিখে ফেলছি 5.4867.0024 ইন্টু এখানে আমাদের 1 + 0.0024, এটাকে যোগ করলে কি হয় 1.0024। তারপর আমাদের 33 আছে, এটাকে ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি, আর এটা তো আমরা মান নিয়ে নিছি। এরপর একসঙ্গে আমরা 3টা গুণ করে দিয়ে এটা পেয়ে গেছি। তো আমার শিক্ষার্থী বৃন্দ, আমার বিশ্বাস তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি এই ধরনের অঙ্ক আরও পেতে চাও তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চলো তাহলে আমরা পরের ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার শীটের 21 নম্বর অঙ্কটি করব। আমরা মূলত 21 নম্বর অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালে এসেছে, আমরা 13 সালের অঙ্কটি করছি। আর অনুরূপ অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল 2005 সালে এসেছে। 2013 সালের অঙ্কের সলিউশনটা দেখার পর এখানে 2005 সালের অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমাদের স্ক্রিনে প্রশ্নটা দেখো, যে লেখা আছে যে ইউ কমিটেড ইউর ইয়ঙ্গার সিস্টার, তুমি তোমার ছোট বোনের কাছে কমিট করছো, প্রতিজ্ঞাবদ্ধ করছো টু প্রেজেন্ট এ কম্পিউটার, একটা কম্পিউটার গিফট দিবে আফটার হার গ্রাজুয়েশন অ্যাট দ্য এন্ড অফ 5th ইয়ার ফ্রম নাও। এখন থেকে 5 বছর শেষে তাকে তুমি একটা কি দিবে, একটা কম্পিউটার উপহার দিবা। দ্য কম্পিউটার উইল কস্ট টাকা 80,000 অ্যাট দ্যাট টাইম। ওই সময় 5 বছর শেষে কম্পিউটারটার মূল্য দাঁড়াবে হলো 80,000 টাকা। তাহলে এখন থেকে 5 বছর শেষে কম্পিউটারের যে মূল্য সেটা বলতে আমাদের কি এফবি, ফিউচার ভ্যালু। আচ্ছা, এরপর বলছে যে হাউ মাচ শুড ইউ ডিপোজিট অ্যাট দ্য বিগিনিং অফ এভরি মান্থ ডিউরিং দ্য নেক্সট 5 ইয়ার্স। তুমি কত করে ডিপোজিট করবা প্রত্যেক মাসের শুরুতে আগামী 5 বছর পর্যন্ত। দ্য ডিপোজিট শুড বি মেড ইন এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ডিপোজিটটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে অ্যাট 15% কম্পাউন্ডেড মান্থলি, 15% সুদের চক্রবৃদ্ধি হারে, টু অ্যাকুমুলেট দ্য রিকোয়ার ফান্ড। এই 80,000 টাকা পাইতে 15% সুদ
হারে আমার প্রতি মাসে কত টাকা জমা করতে হবে, অর্থাৎ আমার কি জানতে চাচ্ছে, এর পরিমাণ জানতে চাচ্ছে যে ৮০,০০০ টাকা পাইতে হলে আমাকে প্রতি মাসে কত করে জমা করতে হবে। তো আমরা এখানে প্রথমেই যে 5 বছর শেষে ল্যাপটপটার মূল্য দাঁড়াবে হলো কত, ৮০,০০০ টাকা, বা কম্পিউটারটার মূল্য দাঁড়াবে, তাহলে এটা আমাদের জন্য ফিউচার ভ্যালু। যেহেতু 5 বছর শেষে প্রশ্নে বলেই দিছে, তাহলে n = আমাদের 5, এবং বলতেছে যে এই কিস্তিটা আমি জমা দিব মান্থলি বলতেছে, তাহলে m = 12, 1 মাস করে হলে 12 মাসে 1 বছর, আর আয়ের মান 15%, এটা তো দেওয়াই আছে, তাহলে 0.15। আমাদের বলছে যে আমরা কত টাকা করে জমা করলে এই ৮০,০০০ টাকা পাবো, তাহলে আমাদের যে টাকা জমা সেটা আমাদের কি এ। তাহলে এখন আমরা জানি যে ফিউচার ভ্যালু = এ, এটা আমরা সূত্রটা তো জানি, সেটা লিখলাম, এবং যেহেতু বিগিনিং এই জন্য আমরা 1 + i লিখছি। আর এম এর ক্ষেত্রে তোমরা তো জানোই যে যে জায়গায় আই থাকবে সেই জায়গায় এম ভাগ হবে, আয়ের নিচে এম দ্বারা ভাগ দিছি, এবং যে জায়গায় এন থাকবে এম এর সাথে এন গুণ হবে। এই সূত্রটা নিয়ে আমি আর আলোচনা করলাম না, আগের অঙ্কে তোমরা এই সূত্রটা দেখলাই। এখন আমরা FB = ৮০,০০০, ল্যাপটপের দাম ৮০,০০০ টাকা বসাইলাম, এর মান আমরা জানি না, এ রেখে দিলাম। 1 + i এর মান আমাদের 0.15, আমরা প্রশ্ন থেকে নিয়েছি 0.15, আর এম আসলো যেহেতু প্রতি মাসে কিস্তি দিচ্ছে 12 মাসে 1 বছর, m = 12 আমরা লিখলাম। 12 ইন্টু এখানে এন হচ্ছে হলো 5 বছর, তাহলে আমরা 12 × 5 লিখলাম -1। এটাও আমরা সেম এই i/m এর মান বসাইলাম, 1 + i/m এর মান বসালাম আগের মতো সেম। তারপর ৮০,০০০ তো আছে, আমাদের এ আছে। 1 + 0.15 কে 12 দিয়ে ভাগ দিলে আমরা 0.0125 পাই। এই মানটা আমরা এখানেও যেহেতু আছে 0.15/12, এখানে বসিয়ে দিয়েছি 1+, এখানেও আমরা এই মানটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের 5 × 12 কত হয়, 60 হয়, -1 লিখছি। এরপর ৮০,০০০ আমরা নিয়েছি, এ তো রেখেই দিয়েছি। আমরা 1 + 0.0125 আমরা ক্যালকুলেটারে ব্র্যাকেট দিয়ে এটা কাজ করব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটারে কাজ না করলে কিন্তু অ্যান্সার অন্য চলে আসবে। আমরা 1 + 0.0125 কে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 60 দিয়ে যে মানটা আসে, সেই মানটা আসার পর আমরা একবারে -1 বিয়োগ দিয়ে দিয়েছি। বিয়োগ দিলে আমার আসে হলো 1.1071, আর এটা তো আমার আগে থেকে আসে, এখানে আমি রাখলাম। আর 1 কে 0.0125 দিয়ে যোগ করলে আসে কত, 1.0125। আমরা ৮০,০০০ রেখে দিয়েছি এ। আমরা এইটা কিভাবে পাইলাম, আসলে 89.6751। আমরা ক্যালকুলেটারে এই 1.1071 কে 0.0125 দিয়ে ভাগ দিলে যে মানটা আসবে সেটাকে আমরা এটাকে গুণ দিলে আমাদের এই মানটাই আসবে। এরপর আমরা এটা পার করে নিচ্ছি, এ ৮০,০০০টা এদিকে পার করে নিলাম, এই মানটা এখানে বসে দিলাম, তারপর ভাগ করলে আমাদের এটা চলে আসে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। আর এই ধরনের ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।